রহমানির রহিম মেকানিক্স চ্যাপ্টার 1 বস্তুর একমাত্রিক গতি মেকানিক্স। আর এটা উপর দিয়ে একটা আমরা দেখব। প্রথমে একটু বেসিক কিছু দেখে আসবো। বহির্মুখী চিত্র কেন্দ্র থাকবে না, মানে মাঝখানে ও বিন্দু, ও হচ্ছে কেন্দ্র যদি ধরি তো ওটা থাকবে বাহিরে, এই এরকম থাকবে বহির্মুখী চিত্র। আর বেগ ডিএক্স বাই ডিটি, এটা হচ্ছে বেগ। আর কেন্দ্র অভিমুখী বললে যদি প্রশ্ন বলে দেয় কেন্দ্র অভিমুখী বা কেন্দ্র মাঝখানে থাকে, যে ও একটা বিন্দু মাঝখানে দিকে বা কেন্দ্রের দিকে অভিমুখী হইতেছে, তা কেন্দ্র তাহলে বহির্মুখী তার না, তো কেন্দ্রের মধ্যে হচ্ছে অভিমুখী। তো অভিমুখী বললে তো তখন ত্বরণ হবে ডি স্কয়ার এক্স ডি স্কয়ার সমানুপাতিক মাইনাস ধ্রুবক, এক্ষেত্রে মাইনাস হবে, মাইনাস দূরত্ব, এক্ষেত্রে মাইনাস হবে। তো ত্বরণ হচ্ছে ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার ইকুয়াল টু মাইনাস নিউ। এটা হচ্ছে কনস্ট্যান্টের দেখে সমানুপাতিক ধ্রুবকটা ধরছে যে নিউ ক্রস দূরত্ব ইন্টু দূরত্ব। আর যদি বহির্মুখী বলতো তাহলে হয়তো এরকম যে ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার সমানুপাতিক দূরত্ব, এখানে মাইনাসটা হয়তো না। আর এই দুটো হচ্ছে যখন আমরা অঙ্কের ম্যাথের মাঝখানে দেখবো, এই দুটো পরে দেখি। হ্যাঁ, 5-6 নাম্বার। প্রথমে আসি আমরা ম্যাথে। তো আমারটা হচ্ছে এই কোশ্চেন বলা হয়েছে এই, তো কোশ্চেনে হচ্ছে তোমরা কোশ্চেনটা পড়ে নাও, আমি বলি যে এই দুটো বিন্দু এ প্রাইম এ প্রাইম। তো হয়েছে কি, এই বিন্দুটা ও বিন্দুতে বলের প্রভাবে বস্তুকণাটি, তো এই বিন্দুতে স্থির অবস্থা থাকে বস্তুকণাটি এই বিন্দুতে, তো ও বিন্দুতে বলের প্রভাবে বস্তুকণাটি এ থেকে ওর দিকে যায়, গতিপ্রাপ্ত হয়। তখন ওর ত্বরণের মান ও বিন্দু হতে দূরত্ব সম্পর্কে পরিবর্তনশীল হয়। তো ওই বিন্দুতে আসে তখন ত্বরণের মান হয় কি, সম্পর্কের পরিবর্তন হয়, ত্বরণটা কিছুটা কমে, ত্বরণের দিক পরিবর্তন হয়, তো বলের হ্রাস পায়, এরকম চিত্রটা। তো আমরা করছি কি, মনে করছি টি সময় বস্তুকণাটি পি বিন্দুতে অবস্থান করে। তো আমরা ধরে নিয়েছি যে টি সময় একটা সময় বস্তুকণাটি এ ও এর মাঝখানে পি বিন্দুতে অবস্থান করে। তাহলে পি বিন্দুতে বস্তুদের ত্বরণ নিউ এক্স, যেহেতু পি বিন্দুতে বস্তুদের ত্বরণ, তো ত্বরণের ক্ষেত্রে আমরা জানি কি যে নিউ সমানুপাতিক ধ্রুবক আর হচ্ছে এক্স, দূরত্বটা ধরছি এক্স, যেহেতু ত্বরণ এও বরাবর, অর্থাৎ ত্বরণ হচ্ছে এও বরাবর, অর্থাৎ ওর দিকে গতিশীল মানে কি অভিমুখী, ওর দিকে মাঝখানের দিকে ভিতরেই আছে, রেখার মধ্যে আছে। তো এটা যদি হয় তাহলে আমরা সুতরাং বস্তুকণাটির গতি অন্তরক সমীকরণ হবে এরকম যে ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার ইকুয়াল টু মাইনাস চিহ্ন আসবে, কারণ অভিমুখী আসছে এর জন্য। এই কেন্দ্রমুখী মাইনাস নিউ এক্স, আর এখানে বলা হচ্ছে কেন্দ্র অভিমুখী বলার জন্য ঋণাত্মক চিহ্ন নেওয়া হয়েছে। এখন কি করছে, আমরা দুই পাশে উভয় পক্ষে 2dx dt ওই উভয় পক্ষে নিছি। তো এইখানে দেখুন এইটাকে ইন্টিগ্রেশন বা সমাকলন করলে আমরা এই মানটা পাই। আবার এইটা এখান থেকে ইন্টিগ্রেশন বা সমাকলন ডিফারেন্সিয়েট করলে এই মানটা, এই অন্তরীকরণ করলে দ্বারা এই জিনিসটা আমাকে ক্লিয়ার হয়। এই অন্তরীকরণ করলে 2dx by dt, তো এই যে এখানে দেখলাম যে 2dx by dt d স্কয়ার x dt স্কয়ার, সেই জিনিসটা লিখলাম। তো এখান থেকে আসছি কি, আমরা পাইছি হচ্ছে যে ddt dx by dt হোল স্কয়ার। তো আমরা ddt dx by dt হোল স্কয়ার এতটুকু বাদ দিই, d স্কয়ার হোল স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি কি ddt ds 2ddt। প্রথমে করেছে কি অন্তরীকরণের ক্ষেত্রে 2টা আসে পড়ছে, 2ddt। হ্যাঁ, তো আসে পড়লে 2টা যদি উপরে সামনে আসে পড়ে 2 রাখে এই মান dx by dt, একটা dx by dt, তো ddt by dt থাকে। তো এখানে আছে 2dx by dt d স্কয়ার x dt স্কয়ার। আমি একটু সংক্ষেপে বুঝিয়ে দিই, এরকম আসছে যে 2, আচ্ছা প্রথমে এটা dt dx by dt হোল স্কয়ার। এখানে প্রথমে কি করা হয়েছে, 2টাকে আনা হয়েছে। হ্যাঁ, 2 এখানে প্রথমে এইটুকু যদি অন্তরীকরণ করি তো 2dx by dt and 2x, কিন্তু এটা তো 2x টু দি পাওয়ার n-1, 2 - 1 দিলে 1 থাকলে তো 1ই হয়, তো 1 dx, কিন্তু এটা তো x না, তো এটাকে আবার কি অন্তরীকরণ করা লাগবে। তাহলে কি ddt of
dt of dx by dt এরকম ফরম্যাটটা আসে, সেটি এখানে দেওয়া হয়েছে এই। তো এখানে লেখা যায় কি 2dx by dt কে রাখতে পারি, আর এখানে আছে d স্কয়ার x dt স্কয়ার এই এরকমটাই। এরকম এটা উপর থেকে, এটা উপরের মানটা হচ্ছে এই, দেখেন এই যে এই মানটা হচ্ছে এইটা, আর আমরা পাইছি এখান থেকেই আমরা পাইছি এইটা। তো এটা আমরা দেখাই দিলাম এই, তো এইখান থেকে এইটা আসছে। তো আমি করছি কি উল্টোটা করছি, নিচ থেকে উপরে গেছি, এই নিচ থেকে উপরে, তো এই মানটা আসছে এইভাবে। আবার এটাকে আবার অন্তরীকরণ করি, যখন এটাকে আবার অন্তরীকরণ করলে এরকম একটা আসবে, এই যে এই অন্তরীকরণ করলে আসবে কি এই 2 আসে, সামনে আসবে 2 নিউ এক্স ডিএক্স বাই ডিটি, কারণ হচ্ছে এখানে দেখো 2x, হ্যাঁ, আর অন্তরীকরণ করব তাহলে x তো আসতে হবে, তার জন্য dx বাই dt এটা রাখা হয়েছে। মানে 2 এখানে করে দিলে বেশি সুন্দর হতো, যাই হোক। তাহলে 2x এটা নিয়ত হলো যে ধ্রুবক, তা 2x আর 2x আসছে, আর যেহেতু x আছে, হ্যাঁ, তাহলে dx বাই dt একটা থাকবে এই। তো এখানে আমরা আর এটাকে আবার করছি কি সমাকলন করছি, সমাকলন করলে dx বাই dt এই স্কয়ার আসবে, তা সমাকলন এইটুকু আবার সমাকলন করছি। তো সমাকলন করলে এখানে তো t এর সাপেক্ষে সমাকলন, তো এখানে তো t এর কোনো মানটান নাই, তার মানে কি x স্কয়ার মান আসে পড়বে, আর মাইনাস নিউ x স্কয়ার প্লাস c, এটা হচ্ছে সমাকলন, এটা c ধ্রুবক। তো t এর সাপেক্ষে সমাকলন করতে, t এর সাপেক্ষে সমাকলন করলে x এর t এর সাপেক্ষে x, এখানে তো t নাই, তাহলে x স্কয়ার আসে পড়ছে, এটাই বোঝানো হয়েছে শুধু। আর ধরি ও a ইজ ইকুয়াল টু a, অর্থাৎ ও এ ইকুয়াল টু a, এই অর্ধেকটা a ধরছি, হ্যাঁ। তা আদি অবস্থা কণাটি a বিন্দুতে অবস্থান করে, তা অবস্থায় তো ওকে প্রশ্ন দেওয়া আছে বিন্দুতে অবস্থান করে যখন x ইজ ইকুয়াল টু a, তখন dx বাই dt ইকুয়াল টু 0, অর্থাৎ আমরা ও ইজ ইকুয়াল টু a ধরছি, তখন আবার ধরছি কি যখন x ইজ ইকুয়াল টু a, এই যে এতটুকু OP এর মান x ইজ ইকুয়াল টু a, হ্যাঁ, তখন dx বাই dt, তখন এটাকে যদি আমরা করি অন্তরীকরণ করি, তখন তো এটা 0 আসবে, তাই 0টা বসানো হয়েছে। তো সমীকরণ 1 হতে, তো এই জিনিসটা আমরা করছি এর জন্য যেন 1 নং এ এই c এর মানটা বের করব 1 নং দিয়ে। তো x ইকুয়াল টু a ধরলে dx বাই dt 0 আসে। তো সমীকরণ 1 হতে পাই 0, dx বাই dt এর মান 0, এই 0 ইকুয়াল টু নিউ a স্কয়ার, কারণ x ইকুয়াল টু a ধরছি, x এর জায়গায় a ধরছি প্লাস c, c এর মানটা এটা আসে। তো সমীকরণ 1 এ c এর মান বসিয়ে পাই, আবার এই c এর এই মানটা আবার সমীকরণ 1 এ বসাবো, তাহলে আসবে কি dx বাই dt হোল স্কয়ার ইকুয়াল টু নিউ x স্কয়ার প্লাস নিউ a স্কয়ার। এই যে দেখো, তো dx বাই dt এটা বসাইছে, তো নিউ কমন আছে a স্কয়ার মাইনাস x স্কয়ার, কারণ a স্কয়ারটা প্রথমে নিয়ে আসছে, তো মাইনাস সাইনটা পরে দিলে x স্কয়ার। তো এখানে রুট যেহেতু হোল স্কয়ার আছে, তাই প্লাস মাইনাস রুট ওভার নিউ রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, তো dx বাই dt ইকুয়াল টু মাইনাস সাইন নিয়েছে, কারণ কেন্দ্রমুখী অভিমুখী বলা হয়েছে কোশ্চেনে, তো ঋণাত্মক মানটাই তো নেব আমরা, সেটাই নেওয়া হয়েছে, এটা আলাদা। তো এখানে দেখো, আর হচ্ছে এ প্রথম, তারপর হচ্ছে রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ারকে ডান পাশ থেকে বাম পাশে আনলে এটা গুণ অবস্থা থেকে ভাগ অবস্থা এসে পড়বে, 1 বাই রুট ওভার এটা আসছে, আর x dxটা আসছে, আর dt-কে এই পাশে গুণ অবস্থায় পাঠানো যায়, তার রুট ওভার মাইনাস রুট ওভার নিউ বাই dt এই দেওয়া হয়েছে। তারপর এই অংশটাকে এই পাশে আনছে, কিন্তু মাইনাসটা আবার রাখছে এটার কাছে, এই x স্কয়ার মাইনাস a স্কয়ার রুট ওভার আর এটার সাথে রাখা হয়েছে, কারণ এটা সূত্র ফালানো যাবে। আর যে এটা ফালাই তারপরে সমাকলন করছি, ইন্টিগ্রেশন করছি, তো ইন্টিগ্রেশন করলে ডিটির সাপেক্ষে, তো নিউ তো রুট ওভার নিউ এটা তো যে ধ্রুবক, তাই এটা বাম পাশে রাখছি, ইন্টিগ্রেশন ডিটি রাখা হয়েছে, আর মাইনাসটা এখানে ছিল, উভয় পক্ষে যদি মাইনাস গুণ করি, তো এই মাইনাসটা প্লাস হয়ে তাহলে এখানে একটা মাইনাস থাকবে, তো এইখানে মাইনাস দেওয়া হয়েছে, আর এই ফর্মেটটাকে এই ডান পাশে আনা হয়েছে এই
এরকমভাবে। তো তাহলে আমরা কি মাইনাস ইন্টিগ্রেশন 1/√s স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিএক্স থাকে। তো কজ ইনভার্স এটাকে আমরা সূত্র পাই যে কজ ইনভার্স এক্স বাই এ প্লাস সিএন। এখন আবার কি করতে হবে, সিএনের মানটা বের করতে হবে। যখন টি ইকুয়াল টু 0 তখন এক্স ইজ ইকুয়াল টু এ, তাহলে পাই টি ইকুয়াল টু 0 তখন এক্স ইজ ইকুয়াল টু এ। হ্যাঁ, এটার কারণ হচ্ছে টি ইকুয়াল টু 0 কিসের জন্য, টি যখন সময় 0 তখন এক্স ইজ ইকুয়াল টু এ, এটা স্বাভাবিক। হ্যাঁ, তো সেটাই আমার দেওয়া, এটা আমরা পাইছি। তো সেখান থেকে আমরা এই যে তাহলে পাইছি এইটা 2 নং দাও। তাহলে আমরা 2 নং কি পাই, 2 নং পাই যে টি ইকুয়াল টু 0 হলে এই ফর্মেটটা 0 আর এক্স ইজ ইকুয়াল টু এ কজ ইনভার্স এ বাই এ কজ ইনভার্স 1 প্লাস সিএন। তো সিএন এর কজ ইনভার্স 1 এর মান 0, সিএন ইকুয়াল টু 0। সমীকরণ 2 এ সিএন এর মান বসিয়ে আবার এই সমীকরণ 2 এ সিএন এর মানটা 0 যেটা আসছে, এখানে 0টা বসাই কি পাই, এই 0 তো বসালে কিছু লেখা লাগে না, তো এতটুকু লিখছি। এখন হচ্ছে টি এক্স এর মান, এক্স এর মানটা আমরা বের করব। তো কজ ইনভার্স, তো উভয় পক্ষে কস দিলে তো কজ ইনভার্স আর কজে কাটাকাটি যায় আর এখানে কস থাকে। হ্যাঁ, এরকমভাবে √নিউ টি ইজ ইকুয়াল টু কস ইনভার্স এক্স বাই এ। তো এখানে উভয় পক্ষে যদি কস নেই, তাহলে এটা তো কাটাকাটি যাবে। এই কজ ইনভার্স মানে হচ্ছে 1/cos আর আগের এই একটু কস নেওয়া হয়েছে এই, তো ওইভাবে কাটাকাটি যাবে। কাটাকাটি গেলে থাকবে কি cos √নিউ টি ইকুয়াল টু এক্স বাই এ। তো সেরকম বাই cos √নিউ টি এক্স বাই এ। তাহলে এক্স ইজ ইকুয়াল টু থাকে কি, এক্স ইজ ইকুয়াল থাকে এ cos, এটাকে গুণাবস্থা দিলে এ cos √নিউ টি, এটা যা বস্তু কণাটির গতি সমান করে। এই ক্ষেত্রে মনে রাখবেন যে C1 আর C2, সি আর C1 এর মানটা বের করে 2 নঙে বসাইতে হবে, এটা ভুলে গেলে চলবে না। আবার এতটুকু করে দিয়ে আসবে না, এক্স এর মান একটা সম্পূর্ণ এরকম একটা মান আসবে আর 2 ধাপে করতে হবে। এতটুকু মাথায় রাখলেই মনে পড়বে। তো এখন আমরা করি, এখন dx বাই dt মানটা আমরা এখানে পাইছি যে dx বাই dt এই যে মাইনাস এই মানটা আবার বসাবো। দেখবো যেটা dx বাই dt, কারণ dx বাই বেগ যদি থাকে তাহলে তো এ থেকে ওই এ বিন্দু থেকে বস্তুকণাটা আরও সামনে যাবে, তাই আমরা dx বাই dt এটা পাইছি। তো যেহেতু বস্তুটি ও বিন্দুতে এসে পৌঁছাবে, হ্যাঁ কেন্দ্রে এসে পৌঁছাবে, তো অর্থাৎ x ইকুয়াল টু 0, তখন x এর কোনো মান থাকবে না, তো 0 হবে, অর্থাৎ বেগ dx বাই dt x ইকুয়াল টু 0 হলে এখানে যদি x এর মান 0 বসে তাহলে এখানে শুধু a থাকে, রুটটার স্কয়ার কাটা যাবে, তাই √নিউ টি এ এটা থাকবে। তাই যেহেতু বেগ 0 না, কারণ কি এটা আমরা জানি কি dx বাই dt হলে বেগ তো 0 না, তাহলে কি হবে এই। সুতরাং বস্তুকণাটা ও বিন্দুকে অতিক্রম করবে, তার মানে কি মূল বিন্দুকে অতিক্রম করবে, আবার কেন্দ্রীয় বলের প্রভাবে ত্বরণের দিক পরিবর্তন হবে। আমি প্রথমে বলছিলাম আর কোশ্চেনে বলা আছে যে ত্বরণের পরিবর্তন হয়, তো সেই ত্বরণের দিক পরিবর্তন হলে ওর বেগ হ্রাস পাবে, কারণ কিছু দূর গেলে কণাটি স্বাভাবিকভাবে বেগটা হ্রাস পাবে। কণাটি যখন ও বিন্দুতে এই দূরত্বে, ও বিন্দু থেকে আবার এ দূরত্বে, কারণ আমরা জানি ও এ থেকে মানে সেম দূরত্ব এ প্রাইম দূরত্বে পৌঁছবে, তখন বেগ 0 হবে। অবভিয়াসলি তখন বেগটা 0 হয়ে যাবে, কিন্তু কণার উপর ও বিন্দুগামী ত্বরণের ক্রিয়ার ফলে, কারণ কিন্তু আমরা জানি কি বেগ 0 হলে জানি যে ত্বরণের দিক পরিবর্তন হবে, ত্বরণ আছে, ক্রিয়ার ফলে কণাটি পুনরায় এ প্রাইম হতে, হ্যাঁ দিক পরিবর্তন হবে, ত্বরণের দিক এ প্রাইম হতে এ প্রাইম ও বরাবর চলে এই বিন্দুতে পৌঁছাবে, তখন বেগ 0 হবে। অর্থাৎ কি কণাটি এ থেকে এ প্রাইমে যাবে, এম থেকে আবার এতে আসবে, এভাবে বস্তুকণাটির গতি পুনরাবৃত্তি হবে। এরকম যতক্ষণ ত্বরণ থাকবে তখন এতটুকু হবে, এবং এ প্রাইম হতে এই বিন্দুতে একটি দোলন গতি সূচিত হবে, স্বাভাবিকভাবে একটা দোলন গতি সূচিত হবে। তো দ্বিতীয় অংশে আমরা একটা পাইছি যে বস্তুর
গতির সমীকরণ পাইছি। তো বস্তুকণাটির গতির সমীকরণ পাইছি, লাগবে দোলনকাল। তো আমরা বস্তুকণাটির গতির সমীকরণ পাইছি, যেটা লিখছি x = 0 হলে আমরা পাই গতির সমীকরণে x এর আমাদের লাগবে দোলনকাল। তো x = 0 যদি দেই তাহলে কি থাকে, cos এটাকে এই 0-এর সাথে গুণ করে দিলে উপাশে বা উভয় পক্ষে 1/a দ্বারা ভাগ করলে তো এখানে তো h ভ্যানিশ হয়ে যায়। তো cos √t = 0, cos √t = cos কত ডিগ্রির মান 0, cos π/2 ডিগ্রির মান 0, তাহলেই তো cos কাটতে পারবো আমরা। এর জন্য এটা নেওয়া হয়েছে। তো √t = π/2, √t π/2, cos ভ্যানিশ। তো t = π/2 √নেও। সুতরাং a থেকে o বিন্দুতে পৌঁছানোর সময় অর্থাৎ হচ্ছে এরকম a প্রাইম ও পি এতটুকু হচ্ছে x। হ্যাঁ, তো ও এ থেকে ও বিন্দুতে পৌঁছানোর সময় হচ্ছে π/2 √নিউ, এটা হচ্ছে সময়। তো আমরা কি পাইলাম যে বস্তু কণাটি প্রথমে a থেকে a প্রাইম আসে, আবার a প্রাইম থেকে a তে যায়। তো দোলনকালের সময় পাইছি আমরা এতটুকু, তাহলে এতটুকু আরো কত দিয়ে গুণ করা লাগবে? তাহলে 1 2 প্রথমে এইখান থেকে এখানে যায়, আবার এখান থেকে এখানে আসে, তাহলে তাহলে 1 2 3 4 তাহলে 4 × π/2 √নিউ হবে এরকম। তো এটা আমরা বোঝানোর জন্য করলাম। তো এখানে দেখি দোলনকাল, অর্থাৎ দোলনকাল আমরা জানি একটা পূর্ণ দোলনের সময়, একটা পূর্ণ দোলন এই যে যাবে আবার আসবে, এটা হচ্ছে একটা পূর্ণ দোলন। তো এ থেকে এই হতে প্রাইম বিন্দুতে পৌঁছানোর পর পুনরায় এ প্রাইম হতে বিন্দুতে পৌঁছানোর সময় তো 4 দেখালাম 4 × এ থেকে ও বিন্দুতে, যে থেকে ও বিন্দুতে পৌঁছানোর সময় তো 4 × এ থেকে এই গুণ করলে তাহলে 2 কাটা যায়, 2 π/√নিউ, 2 π/√নিউ। এই হচ্ছে বস্তু। তো অতএব বস্তুকণাটির গতির সমীকরণ এই আর দোলনকাল এই। থ্যাংক ইউ।